আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অফ biliary and pancreatic সার্জারি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে সকল জন্ডিসই এক নয়। আমাদের সমাজে কিছু ধারণা এরকম যে যদি জন্ডিস দেখা যায়, অর্থাৎ চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যায় বা প্রস্রাবের কালার কিছুটা হলুদ দেখা যায়, মেডিসিন খেলে বা রেস্ট নিলেই রোগী সুস্থ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ভুলবশত আমরা পানি পড়া বা কবিরাজের কাছে গিয়ে ফু বা ঝাড়ফুঁকের মাধ্যমে এই জন্ডিস কমানোর চেষ্টা করি। হ্যাঁ, একটা জন্ডিস হলো লিভারে তৈরি হয়, যেটাকে বলে হেপাটোসেলুলার জন্ডিস। এটা রেস্ট বা মেডিকেল চিকিৎসার মাধ্যমে হয়। অন্যদিকে আরো একটা জন্ডিস আছে যেটাকে বলে সার্জিক্যাল জন্ডিস বা বাধাগ্রস্ত জন্ডিস। আমরা মেডিকেলের ভাষায় বলি অবস্ট্রাকটিভ বা সার্জিক্যাল জন্ডিস। সেটি হলো প্রতিদিন লিভার যে পিত্তরস অর্থাৎ হলুদ কালারের পিত্তরস তৈরি করে সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায়। কোনো কারণে যদি এই যে যাওয়ার যে পথ পিত্তনালী 8 সেন্টিমিটারের মতো লম্বা, কোথাও যদি বন্ধ বা ব্লক হয়ে যায়, তৈরি হওয়া পিত্তরস পিত্তনালী দিয়ে খাদ্যনালীতে যেতে পারে। ফলে পিত্তরসটা যেখানে আটকে আছে কোনো একটা টিউমার বা পাথর দিয়ে সেখান থেকে বাধাগ্রস্ত হয়ে আবারও লিভারে ব্যাক করবে এবং রক্তনালীর মাধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। এই যে একটা বাধাগ্রহণে জন্ডিস হলো, এটার নাম হলো বাধাগ্রস্ত জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস অথবা সার্জিক্যাল জন্ডিস। সার্জিক্যাল জন্ডিস এই কারণেই বলা হয় যেহেতু এই জন্ডিসটা কমানোর জন্য সার্জারি প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের যে রোগীর অপারেশন করলাম ওনার এই ধরনের একটা অবস্ট্রাকটিভ বা সার্জিক্যাল জন্ডিস ছিল। আমি এইমাত্র হুইপলস বা প্যানক্রিয়াটিকোডিউডেনেক্টমি সার্জারির মাধ্যমে ওনার জন্ডিসটা দূর করতে পেরেছি বা পারবো। এইমাত্র সার্জারি শেষ হলো, জন্ডিস কমতে 5 থেকে 7 দিন সময় লাগে। আমরা এখন আপনাদের একটু বলা দরকার কেন ওনার জন্ডিসটা হয়েছিল। ওনার পিত্তনালীর শেষ অংশে একটা টিউমার দিয়ে বন্ধ হয়ে গিয়েছে। ফলে লিভার যে পিত্তরস তৈরি করে হলুদ কালারের যে পিত্তরস, সেটা নিচের দিকে নামতে না পেরে আবার ব্যাক করে জন্ডিস হয়েছে। আর এই ধরনের জন্ডিস যখন হয় তখন চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যায়, শরীর চুলকায়, প্রস্রাবের রং গাঢ় সরিষার তেলের মতো হয়, ক্ষুধামন্দা দেখা দেয়, ওজন কমতে থাকে, অনেক সময় কাঁপুনি সহ জ্বরও আসতে। এটা হলেই বুঝতে হবে যে এটা বাধা জনিত জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস। যে কোনো একজন সার্জন, বিশেষ করে হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সার্জনের শরণাপন্ন হয়ে এই ধরনের রোগীর চিকিৎসা নিতে হবে। তবে ক্ষেত্র বিশেষে এই ধরনের জন্ডিস যখন হয়, প্রথমেই সার্জারিতে না গিয়ে কখনো কখনো সেই টিউমারের ভিতর দিয়ে একটা স্টেন্ট পরিয়ে দেওয়া বা নল পরিয়ে দেওয়া, তাহলে কি হয় চিন্তা করেন, এটা পিত্তনালী অর্থাৎ একটা টিউব, এটা টিউমার দিয়ে বন্ধ হয়ে গেছে, সেই টিউমারের ভিতর থেকে একটা নল পরিয়ে দেওয়া হয়। তাহলে কি হয়, লিভার যে রসটা তৈরি করে সেটি আবারও সেই নলের ভিতর দিয়ে খাদ্যনালীতে আসে, তাতে জন্ডিস কমবে, উপসর্গ কিছুটা কমবে, কিন্তু টিউমার জায়গায় থাকবে, যেটা আপনাদের রোগীর ক্ষেত্রেও করা হয়েছিল। এই যে দেখেন, এই নলটি পরিয়ে দেওয়া হয়েছিল, এটি ভালোর জন্যই করা হয়েছে। জন্ডিস ছিল, চোখ অনেক হলুদ হয়ে গিয়েছিল, বয়স যেহেতু বেশি, এ কারণে কি করা হয়েছে, এই স্টেন্টটা পরিয়ে জন্ডিস কিছুটা কমিয়ে নেওয়া হয়েছে, কিন্তু টিউমার বা ক্যান্সারটা কিন্তু জায়গায় ছিল। আলহামদুলিল্লাহ, আজকে আমি ওনার অপারেশনটা শেষ করলাম। কোনো একটা ক্যান্সার বা টিউমারের কারণে যখন এরকম স্টেন্ট পরিয়ে দেওয়া হয়, পরবর্তীতে সার্জারি করার নিয়ম হলো 14 দিন পর, অর্থাৎ 14 থেকে 21 দিন পরে। আমরা ঠিক 14 দিন পরে ওনার অপারেশনটা, ঠিক আছে। কি হয়েছিল এটা একটু যদি আমরা বলি, এই যে দেখেন, এটা হলো প্যানক্রিয়াস, এটা হলো পাকস্থলীর কিছু অংশ, তারপরে খাদ্যনালীর কিছু অংশ, এবং এটা হলো পিত্তনালী, ঠিক আছে। এই পিত্তনালীটা এখানে একটা টিউমার হয়েছে, এই টিউমার দিয়ে বন্ধ হয়ে গিয়েছে। আমরা এই পুরো অপারেশনটা করার পরে 3টা বাইপাস করে দিয়েছি। এখানে আমরা কি কি নিয়ে আসছি যদি সেটা বলি, পাকস্থলীর অংশ বিশেষ, পাকস্থলীর পরের যে খাদ্যনালীর অংশটুকু সেটাকে বলে ডিওডেনাম, এবং তারপরের যে অংশ যেটাকে বলে জেজুনাম, তারপরে 10 সেন্টিমিটার। এর পাশাপাশি পাকস্থলী এবং ডিওডেনামের ভিতরে প্যানক্রিয়াসটা ঢুকানো থাকে, সেই প্যানক্রিয়াসের অর্ধেক। প্যানক্রিয়াসে প্রতিদিন 1 লিটারের মতো হাজমিনাস তৈরি করে একটি নালীর মাধ্যমে খাদ্যনালীতে নিঃসরণ করে বা ঢেলে দেয়, যেটি খাবার হজমে সহযোগিতা করে। আবার পুরো পিত্তথলি এবং পিত্তনালীও ফেলে দিয়েছি। তাহলে প্রশ্ন আসতে পারে, পিত্তনালী ফেলে দিলাম, প্যানক্রিয়াসের অর্ধেক ফেলে দিলাম, পাকস্থলীর অংশ বিশেষ ফেলে দিলাম, তাহলে এখন রোগী কিভাবে খাবে? সেটি খাওয়ার পরে বাকি খাদ্যনালীর সাথে কিভাবে যাবে, যেহেতু পাকস্থলীর অংশ বিশেষ তো নেই। আবার লিভার যে পিত্তরস তৈরি করে সেটি পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালী যায়, তাহলে পিত্তনালী তো নাই, তাহলে রসটা কিভাবে এখন তৈরি হবে? তাহলে এখন লিভারে তৈরি হওয়া রসটা কিভাবে খাদ্যনালীতে যাবে? আরো একটা প্রশ্ন আসবে যে প্যানক্রিয়াস তো হজমি রস তৈরি করে, প্যানক্রিয়াসের অর্ধেক তো ফেলে দিলাম, তাহলে বাকি অর্ধেক থেকে তৈরি হওয়া রস কিভাবে খাদ্যনালীতে যাবে? এই ক্ষেত্রে আমরা 3টা ক্ষেত্র বিশেষ 4টা বাইপাস, ওনার ক্ষেত্রে আমরা চারটা বাইপাস করি। সেটা কি, পাকস্থলীর সাথে খাদ্যনালী একটা বাইপাস করে দিই, তাহলে কি হলো, রোগী খাবে, পাকস্থলী থেকে খাদ্যনালীতে ইজিলি চলে যাবে। আবার লিভারের সাথে খাদ্যনালীর একটা বাইপাস করে দিয়েছি, লিভার পিত্তরস তৈরি করবে, সেটি সরাসরি খাদ্যনালীতে চলে যাবে। আরো একটি বাইপাস করেছি প্যানক্রিয়াসের সাথে, অর্থাৎ যে প্যানক্রিয়াসটুকু রেখে আসছে তার সাথে খাদ্যনালী, প্যানক্রিয়াস যে রস তৈরি করবে সেটাই খাদ্যনালীতে সরাসরি চলে যাবে। বাদও
ওনার অ্যানাস্টোমোসিস গুলো যাতে আরো বেশি সিকিউর হয়, এজন্য আরো একটা অতিরিক্ত বাইপাস করেছি, খাদ্যনালীর সাথে খাদ্যনালীর একটা বাইপাস। এটা হুইপলস প্রসিডিউরের ক্ষেত্রে এই চতুর্থ বাইপাসটা সার্জারিটাকে আরো বেশি মজবুত করে, রোগীকে আরো ভালো বা কমফোর্ট ফিল করে, বেশি কমফোর্ট দেয়, অর্থাৎ অপারেশন করা রোগীকে বেশি কমফোর্ট দেয়। যদি একটু বেশি সময় লাগে, খরচ বেশি, তারপরেও ফোর্থ যে বাইপাস এটা রোগীর জন্য বেটার, এই জন্য আমরা ফোর্থ বাইপাসটা করে দিয়েছি। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন এই পুরো স্পেসিমেনটা হিস্টোপ্যাথোলজিতে যাবে, সেখানে নির্ধারিত হবে ওনার ক্যান্সারটা কোন ধরনের। অনেক ধরনের ক্যান্সার আছে, বিলিয়ারি টাইপ, ইন্টেস্টিনাল টাইপ এবং আরো অনেক মলিকুলার টাইপ আছে, এগুলো আপনারা বুঝবেন না। তার উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসাটা নির্ভর করবে আসলে কোন ধরনের থেরাপি দিতে হবে বা আদৌ দিতে হবে কিনা। ক্লিয়ার? কি পরিমাণ লিম্ফনোড আমরা নিয়ে আসলাম, সেখানে ক্যান্সার ছড়িয়ে পড়ছে কি পড়ে নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।